signal is varied in accordance with the amplitude of the carrier signal. ঠিক আছে? আর হচ্ছে frequency modulation এর ডেফিনেশনটা হবে frequency modulation is the technique in which frequency of the carrier signal is varied. আর হচ্ছে phase modulation এর সংজ্ঞাটা হবে হচ্ছে phase modulation is the technique in which phase of the carrier signal is varied in accordance with the amplitude of the modulating signal. তার মানে শোনো আমি বলি, আমরা হচ্ছে মডুলেশনের ডেফিনেশনে তো আমরা তিনটাই লিখছি তাই না? আর হচ্ছে শুনতে পাচ্ছ না? হ্যাঁ ম্যাম। দেখো আমরা হচ্ছে মডুলেশনের ডেফিনেশনে কি লিখছি, যে মডুলেশন is the technique in which amplitude, frequency and phase of the carrier signal is varied in accordance with the amplitude of the modulating signal. এখন তোমাকে যদি বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন কি, তাহলে তুমি ওই সংজ্ঞার মধ্যে খালি ফেজ আর এটা বাদ দিয়ে দিবা, ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে দিবা। এখানে লিখবে যে এটা একটা টেকনিক যেখানে কি হয় ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয় মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর বেস করে। আর যদি তোমাকে ফ্রিকোয়েন্সি মডুলেশন বলে তাহলে বলবে যে এটা একটা টেকনিক যেখানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর বেস করে। আর ফেজ মডুলেশনটা কি, যেখানে আমাদের এটা একটা টেকনিক যেখানে আমাদের ক্যারিয়ার সিগন্যালের ফেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে মডুলেটিং সিগন্যালের হচ্ছে অ্যামপ্লিটিউডের উপর বেস করে। তার মানে ওই মডুলেশনের ডেফিনেশন থেকে কিন্তু আমরা এই তিনটা ডেফিনেশন বানায় ফেলতে পারি, ঠিক আছে? এবং মডুলেশনটা হচ্ছে কমন জেনারেল, মানে যেখানে এই তিনটা জিনিসই চেঞ্জ হয়, অ্যামপ্লিটিউডও চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, ফেজও চেঞ্জ হচ্ছে ক্যারিয়ার ইসের মডুলেটিং সিগন্যালে অ্যামপ্লিটিউডের উপর বেস করে। এখন তোমাকে যদি হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের ডেফিনেশন বলে তাহলে তুমি সেক্ষেত্রে লিখবা এর ক্ষেত্রে শুধু অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়। আর যদি তোমাকে ফ্রিকোয়েন্সি বলা হয় তাহলে সেক্ষেত্রে শুধু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় লিখবা। আর ফেজ বললে শুধু ফেজটা চেঞ্জ হয়, এটা লিখবা। ঠিক আছে? এটা বুঝছো কিনা সবাই? তার মানে ওই মডুলেশনের ডেফিনেশন থেকে তুমি এখানে তিনটা ডেফিনেশনে তুমি এখানে ই করতে পারবা। এখন আমরা দেখব তাহলে এখান থেকে তো তোমরা অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশন ডেফিনেশনটা লিখতে পারবা। এখন আমরা দেখব অ্যামপ্লিটিউড মডুলেশন আসলে কি হচ্ছে। দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, রিকোয়েস্ট আসছে সমানে। এখন দেখো অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হচ্ছে, আমাদের একটা মডুলেটিং সিগন্যাল দেওয়া আছে, মানে যে সিগন্যালটা, যে অ্যানালগ সিগন্যালটা আমরা হচ্ছে পাঠাবো রিসিভারের কাছে, সেন্ডার এই সিগন্যালটা পাঠাচ্ছে। এখন এই সিগন্যালটা পাঠানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্যারিয়ারের মাধ্যমে পাঠাইতে হবে। এর আগেও দেখছি যে আমরা যে কোনো একটা সিগন্যালকে আমরা সরাসরি পাঠাইতে পারি না, তাকে অবশ্যই ক্যারিয়ারের মাধ্যমে পাঠাইতে হবে। যেমন তুমি যদি এখন কুষ্টিয়া থেকে ঢাকা যেতে যাও তাহলে তো তুমি এমনি যেতে পারবে না, না হয় তোমাকে বাসে যেতে হবে, না হয় যে কোনো একটা গাড়িতে একটা মাধ্যমে যেতে হবে। সেই মাধ্যমটাই হচ্ছে আমাদের এখানে ক্যারিয়ার। এখানে তাই দেখো আমাদের একটা মডুলেটিং সিগন্যাল দেওয়া আছে। হ্যাঁ ম্যাম স্লাইডে দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? না, এই অদিত্য আহমেদ কে, ইনি কে শেয়ার করেছেন? আনমিউট করো অদিত্য আহমেদ। এই আদিত্য আহমেদ প্রেজেন্টিং দিছে ভুল করে, এই জন্য দেখা যাচ্ছে না। ওখানে জয়েন দিতে হবে তো, প্রেজেন্টিং না। কে আছে আদিত্য আহমেদ? সোহাগ, তুমি জয়েনে ক্লিক করো, প্রেজেন্টিং এ না। প্রেজেন্টিং না, জয়েনিং এ ক্লিক করতে হবে। বের হয়ে ঢুকো ভাই। ও কি আদৌ শুনতেছে? নাই তো মনে হচ্ছে। ওই তো আচ্ছা, দেখা যাবে সুস্মিতা মানে ম্যামের হচ্ছে প্রেজেন্টিং এ ক্লিক করলে দেখা যাচ্ছে। আমারও সেম হয়েছিল, মানে যখন আমি প্রেজেন্টিং এ প্রেজেন্ট করতেছিল ওটা চলে আসছিল। ওই মনে হয় কিছুই শুনতেছি না। আচ্ছা তোমরা আমার ওই প্রেজেন্টিং এ ক্লিক করো তাহলেই হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো তো সবাই দেখতে পাচ্ছ কিনা, প্রেজেন্টিং এ ক্লিক করে একটা ফিগারের ছবি, অ্যামপ্লিটিউড মডুলেশন। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখো না আমাদের ম্যাম দেখা যাচ্ছে না। না ম্যাম, আপনার আপনার দেখা শুধু যাচ্ছে না। ইয়া হচ্ছে নরমাল প্রেজেন্টিং দেখতে পাচ্ছি না। আচ্ছা ই করো, আমার প্রেজেন্টিং এ ওখানে ক্লিক করো। আসছে না কেন?
ম্যাম দেখা যাচ্ছে না তো কিছু। ম্যামের দুইটা অ্যাকাউন্ট, সেকেন্ড অ্যাকাউন্টটি মানে ম্যামের দুইটা অ্যাকাউন্ট গুগলের নিচে যেটা আছে ওইটাতে ক্লিক করো, ওইটাতে পিন করে দিলেই দেখা যাবে ম্যামটা। ওই যেটার পাশে প্রেজেন্টেশন আছে সেটাই সিলেক্ট করতে হবে। রাইট। একটাই কথা বলতে একটাই প্রেজেন্ট করতেছে, হ্যাঁ আসছে। যেটাই প্রেজেন্ট করে ওইটাই print করতে হবে, তাহলে দেখা যাবে। দেখা যাচ্ছে না একটাতে। পিন করে দিতে হবে আর কি। আসছে আসছে। জি ম্যাম আসছে। দেখা যায় না। সবাই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমি এবার শুরু করবো। দেখো আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনটা কিভাবে হচ্ছে। আমাদের প্রথমে একটা মডুলেটিং সিগন্যাল দেওয়া আছে। এই সিগন্যালটা ধরো আমরা পাঠাবো, এখানে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ারের মধ্যে দিয়ে পাঠাবো। আর দেখো আমাদের মডুলেশনটা হচ্ছে কিভাবে। দেখো এখানে একটা সিগন্যাল উপরে একটা আঁকানো আছে, এটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, নিচেও একটা মডুলেটিং সিগন্যাল দেওয়া আছে। এই মডুলেটিং সিগন্যালের মধ্য দিয়ে আমরা আমাদের এই ক্যারিয়ারটাকে পাস করছি। তা আমরা আমাদের ডেফিনেশনে বলছিলাম যে অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি। অ্যামপ্লিটিউড মডুলেশন বলছিলাম যে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, যে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে তার উপর বেস করে, আমাদের যে মডুলেটিং সিগন্যালের যে অ্যামপ্লিটিউড আছে তার উপর বেস করে আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে। এখন দেখো এখানে কিন্তু তাই হচ্ছে, এই যে উপরে একটা মডুলেটিং সিগন্যাল আছে, নিচে একটা মডুলেটিং সিগন্যাল আছে, এর মধ্যে দিয়ে যদি আমরা ক্যারিয়ারটাকে পাঠাই, দেখো ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা কার উপর বেস করে চেঞ্জ হচ্ছে, আমাদের মডুলেটিং সিগন্যালটা যেভাবে ড্র করা আছে তার উপর বেস করে কিন্তু দেখো আমাদের অ্যামপ্লিটিউড গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এটাই আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন। হ্যালো হ্যালো ম্যাম আরেকবার বলেন। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকবার বলি। দেখো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের ডেফিনেশনটা কি বলছিলাম যে অ্যামপ্লিটিউড মডুলেশন ইজ দ্য টেকনিক। এটা একটা এমন একটা টেকনিক যেখানে কি হবে, এই ক্যারিয়ার সিগন্যালটা যেটা আমি দেখাচ্ছি এখানে, দেখো ওই যে স্ক্রল করে, ক্যারিয়ার সিগন্যালের এই অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে কার উপর বেস করে চেঞ্জ হবে, আমাদের যে মডুলেটিং সিগন্যালটা দেওয়া আছে এর উপর বেস করে চেঞ্জ হবে। দেখো এখানে কিন্তু এইভাবেই হচ্ছে। এই দেখো মডুলেটিং সিগন্যাল আমরা উপরেও আঁকায় দিছি, নিচেও আঁকায় দিছি, আর এর মধ্যে দিয়ে আমরা কি করছি, আমাদের ক্যারিয়ারটাকে পাস করাই দিছি। তাহলে কি হচ্ছে, দেখো আমাদের ক্যারিয়ার সিগন্যালটাকে অ্যামপ্লিটিউড এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এটা কার উপর বেস করে চেঞ্জ হচ্ছে, আমাদের যে যেটা ড্র করে দিছি মডুলেটিং সিগন্যাল তার উপর বেস করে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন। দেখো এটাই যে আমাদের এই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে কার উপর বেস করে, আমাদের মডুলেটিং সিগন্যালের যে অ্যামপ্লিটিউড আছে তার উপর বেস করে। দেখো আমাদের মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড যখন অনেক বেশি, আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডও এত বেশি হয়ে গেছে। আবার দেখো আমাদের এই মডুলেটিং সিগন্যাল ড্র করা আছে, এখানে অ্যামপ্লিটিউড কম, আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডও কিন্তু কম হয়ে গেছে। বুঝতে পারছো এবার? হ্যালো হ্যাঁ ম্যাম হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই মেইন টেকনিকটা, যে আমাদের মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর বেস করে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন। এরপরে আমরা যাব ফ্রিকোয়েন্সি মডুলেশনে। একই জিনিস, ওখানে শুধু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে মডুলেটিং সিগন্যালের ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের উপর বেস করে। এখন এখানে দেখো আমাদের এটা এখানে হচ্ছে একটা মডুলেটিং সিগন্যাল, আর এটা হচ্ছে আমাদের ম্যাম ক্যারিয়ার সিগন্যাল। হ্যাঁ ম্যাম হ্যাঁ আপনাকে হ্যাঁ, মনে হয় মাহফুজুর রহমান নামে একজন রিকোয়েস্ট করতেছে জয়েন করার জন্য। ও বলতেছে যে অনেকক্ষণ ধরে হয়ে গেছে, ম্যাম তো আমাকে ও অ্যাকসেপ্ট আচ্ছা করতেছে আচ্ছা, না। আমি পড়ানোর মাঝে সাদিয়া দিচ্ছে, আর কে দিছে? মাহফুজুর রহমান। মাহফুজুর। হুম, 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 হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার প্রেজেন্টিংটা তো এখন দেখতে পাচ্ছ না, ওই যে ফ্রিকোয়েন্সি মডুলেশন। হ্যাঁ জি ম্যাম ম্যাম। দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখো ফ্রিকোয়েন্সি মডুলেশনে এখানে আমাদের এটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, মানে এই সিগন্যালটাই আমরা পাঠাবো, আমাদের যেটা অরিজিনাল অ্যানালগ সিগন্যাল তার মধ্যে দিয়ে পাঠাবো। এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে পাঠাবো। এখন আমরা বলছিলাম যে ফ্রিকোয়েন্সি মডুলেশনটা কি। ফ্রিকোয়েন্সি মডুলেশনটা একটা টেকনিক যেখানে আমাদের ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। এর আগে কি চেঞ্জ হয়েছিল, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়েছিল, আর এখানে কি হবে, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে কার উপর বেস করে, মডুলেটিং সিগন্যালের যে অ্যামপ্লিটিউড তার উপর বেস করে আমাদের ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। এখন দেখো এখানে দেখো মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড যখন কম তখন এক ধরনের আমাদের ফ্রিকোয়েন্সি একটু দূরে দূরে আছে, আবার যখন
মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডটা বেড়ে গেল, তখন দেখো ফ্রিকোয়েন্সি গুলো একটু ঘন ঘন হয়ে গেল। আবার যখন অ্যামপ্লিটিউড কমে আসছে মডুলেটিং সিগন্যালে, তখন কিন্তু এগুলো আবার ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? তার মানে আমাদের ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো একবার হচ্ছে ফাঁকা, এই যে ফাঁকা, আবার ঘন ঘন, এটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। আমাদের এই অরিজিনাল মডুলেটিং সিগন্যালে অ্যামপ্লিটিউড চেঞ্জের সঙ্গে সঙ্গে মানে ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা? ম্যাডাম আরেকবার ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি হবে, আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। চেঞ্জটা আসলে কিভাবে হবে, আমাদের যে অরিজিনাল মডুলেটিং যে সিগন্যালটা আছে এর অ্যামপ্লিটিউডের উপর বেস করে হবে। এখন দেখো আমাদের ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখো এখানে কিন্তু একরকম ফ্রিকোয়েন্সি, আবার এখানে ঘন ঘন হয়ে গেছে, আবার এখানে একটু দূরে দূরে চলে গেছে, এখানে আরো দূরে দূরে চলে গেছে। এই চেঞ্জটা কিভাবে আসছে দেখো, এখানে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডটা আস্তে 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 বাড়ছে আবার কমছে। এখন যখন অল্প ছিল তখন কিন্তু এক রকমের ফ্রিকোয়েন্সি ছিল, আবার যখন আমাদের অ্যামপ্লিটিউডটা অনেক বেশি হয়ে গেছে তখন কিন্তু আবার ঘন ঘন হয়ে গেছে। আবার অ্যামপ্লিটিউড যখন কমে আসছে ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে ফ্রিকোয়েন্সিটা কমে আসছে। এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন। দেখো বুঝছো কিনা? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝছি ম্যাম। হ্যাঁ জি ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা ফেজ যাব। ফেজ মডুলেশনে যাব। ফেজ মডুলেশনে কিছু না, এখানে যেমন এর আগে যেমন অ্যামপ্লিটিউড চেঞ্জ হলো, এখানে যেমন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলো, এরপর একটা ফেজটা চেঞ্জ হবে। দেখো আমাদের ফেজ মডুলেশনে কি হবে, ফেজ মডুলেশনের ডেফিনেশনটা কি হবে, আমাদের ফেজ মডুলেশন একটা টেকনিক যেখানে কি হবে, আমাদের যে ক্যারিয়ার সিগন্যালে ফেজটা চেঞ্জ হবে, মানে দশাটা চেঞ্জ হবে। তার উপর বেস করে আমাদের যে মডুলেটিং সিগন্যালটা দেওয়া আছে তার অ্যামপ্লিটিউডের উপর বেস করে চেঞ্জ হবে। দেখো আমাদের একটা মডুলেটিং সিগন্যাল দেওয়া আছে, এখানে একটা ক্যারিয়ার সিগন্যাল দেওয়া আছে। এখন দেখো ক্যারিয়ার সিগন্যালের এখানে কিন্তু ফেজ গুলো চেঞ্জ হচ্ছে, আমাদের এটা চোখে, এটা একটা অসিলেটরের মধ্যে দিলে চেঞ্জ হয়, কিন্তু আমাদের এখানে চেঞ্জ আমরা বুঝতে পারছি না। দেখো একটা অ্যামপ্লিটিউড যখন এই যে আস্তে আস্তে বাড়ছে তখন হচ্ছে এক ধরনের, আসলে আমরা এখানে ফেজ চেঞ্জটা আমাদের চোখে দেখা যাচ্ছে না। এটা যদি আমরা একটা অসিলেটরের মধ্যে দিয়ে দেখি এসে, তাহলে আমাদের দেখা যাবে এখানে মেইনলি যে জিনিসটা হবে এখানে হচ্ছে ফেজ গুলো চেঞ্জ হবে। তাহলে এই অ্যামপ্লিটিউডের জন্য একরকম ফেজ থেকে শুরু হবে, আবার যখন অ্যামপ্লিটিউডটা হাই হয়ে যাবে তখন অন্য একটা ফেজ থেকে শুরু হবে, কিন্তু এটা আমাদের নর্মাল চোখে চেঞ্জটা ধরা পড়ছে না। ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে চেঞ্জটা যেমন আমরা দেখতে পেলাম, এই ফেজের চেঞ্জটা খালি চোখে আমাদের ধরা পড়ছে না, এটা মেশিনের মাধ্যমে দেখলে এই চেঞ্জ গুলো ধরা পড়বে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফেজ মডুলেশন। মনে রাখবা ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি হবে, আমাদের ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, মডুলেটিং সিগন্যালে অ্যামপ্লিটিউড অনুযায়ী। আর অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হবে, ক্যারিয়ার সিগন্যালে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর বেস করে। আর ফেজ মডুলেশনের ক্ষেত্রে ফেজটা চেঞ্জ হবে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুসারে। এটাই হচ্ছে আমাদের তিনটা টেকনিক। ঠিক আছে, ম্যাম ড্র করব কিভাবে ফেজ অ্যামপ্লিটিউডটা? ওটা একটু ওইভাবেই ড্র করে দিবা আর কি, একটু চেঞ্জ মানে করে করে ড্র করে দিবা, ওই একটু চেঞ্জ করে করে ড্র করে দিবা যে মডুলেটিং সিগন্যালের এক ধরনের অ্যামপ্লিটিউডের জন্য এক ধরনের ফেজ থেকে শুরু হয়েছে, আরেকটা ধরনের ফেজ থেকে। বুঝছো, এটা আসলে খালি চোখে দেখা যাচ্ছে না, তোমরা ওইভাবে একটু ড্র করে দিলে আমি বুঝতে পারবো আর কি। মানে তোমরা আমি মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা, যে চেঞ্জটা বুঝতে পারতেছো কিনা, বুঝছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। এটাই হচ্ছে। তাহলে আমরা কিন্তু আমাদের চ্যাপ্টার 5, আমি এটা আপলোড করে দিছি গুগল ক্লাসরুমে, চ্যাপ্টার 5 আজকে চ্যাপ্টার 6 শুরু করব, দুটাই আপলোড করে দিছি। তাহলে আমাদের কিন্তু চ্যাপ্টার 5 কিন্তু আজকে শেষ হয়ে গেল। চ্যাপ্টার 5 এ কিন্তু অবশ্যই কোশ্চেন আসবে। সবাই এখনো রিকোয়েস্ট পাঠাচ্ছে। ম্যাম আমাদের মিডটা আমার ফাইনাল কি একসাথে হবে? না, আগে মিড হয়ে যাবে তাহলে মিডে তোমাদের। তো চ্যাপ্টার নাই। চ্যাপ্টার মিডের চ্যাপ্টার কি 5 পর্যন্ত? না, চ্যাপ্টার না 4 না, পর্যন্ত। চ্যাপ্টার 4 পর্যন্ত। হ্যাঁ, তোমাদের যেটা নির্দেশনা আছে, তোমাদের ভার্সিটি খোলার সাথে সাথেই তোমাদের মিড এক্সাম হবে, টাইম পাবা না আর কি। মিড এক্সাম হওয়ার পরপরই কয়েকটা মনে হয় রিভিউ ক্লাস দিবে, অল্প কিছু রিভিউ ক্লাস, মানে এখন এই জন্য এগুলো পড়ে রাখবা, ওই সময় প্রবলেম গুলো নিয়ে আলোচনা করবো। রিভিউ ক্লাস মানে অল্প কিছুদিন হয়, তারপরে ফাইনাল হয়ে যাবে।
না টাইম পাওয়া ম্যাম যাবে না। চ্যাপ্টার 5টা তো শেষ হয়ে গেল, এটা একটা মানে রিভাইজ একটা বলেন, টপিক গুলা বলেন যেগুলোর উপর আপনি পড়াইছেন, শুধু আচ্ছা চ্যাপ্টার আমি 5 এ যেগুলো পড়াইছেন। হ্যাঁ চ্যাপ্টার আমি মুখে বলে দিচ্ছি। চ্যাপ্টার 5 যেটা আমাদের মেনলি আমরা প্রথমে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনটা কি? আমাদের ডিজিটাল ডাটা দেওয়া থাকবে, কিভাবে সেগুলোকে আমরা অ্যানালগের মাধ্যমে কনভার্ট করবো, অ্যানালগে কনভার্ট করবো। সেক্ষেত্রে আমরা 3টা টেকনিক পড়েছিলাম, এএসকে, এফএসকে, পিএসকে। এএসকে হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কি, এফএসকে হচ্ছে ফেজ শিফট কি, পিএসকে আর এফএসকে হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কি। এগুলো দিয়ে আমরা কিন্তু হচ্ছে এগুলো আমরা বিভিন্ন হচ্ছে করছিলাম, ফিগার দিয়ে দেখছিলাম যে কিভাবে চেঞ্জ গুলো হচ্ছে। অনেক সময় আচ্ছা। পরীক্ষায় থাকে ডিজিটাল ডাটা দেওয়া থাকে, তখন বলে যে এই টেকনিকটা অ্যাপ্লাই করে এটাকে চেঞ্জ করে, তখন তোমাদের ফিগার আঁকায় আঁকায় দেখা দিতে হবে। এটা একটা টপিক। আরেকটা হচ্ছে যেটা দেখছিলাম এএসকে, এফএসকে আর পিএসকে দিয়ে 3টা দিয়ে আলাদা আলাদা ভাবে ম্যাথ দেখছিলাম, কিন্তু ম্যাথ গুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ম্যাম ম্যাথ গুলো বুঝতে পারিনি ভালো করে। ম্যাথ গুলো তো গতদিন মোটামুটি ভালো মতোই দেখে দিচ্ছিলাম। আচ্ছা পরে না হয় আবার রিভিউ দেওয়া যাবে। আর যারা কেউ যদি বুঝতে পারে তাদের কাছে একটু ট্রাই করে বুঝতে নেওয়ার, আমি একটু আগাবো সামনে, তারপর দরকার হলে আবার পেছনে আসবো, রিভিউ আবার দিব। আর আজকে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন। অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন মানে আমাদের অ্যানালগ সিগন্যালকে কিভাবে অ্যানালগের মাধ্যমে কনভার্ট করতে পারি। এখানে আমরা 3টা টেকনিক দেখছি, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশনটা দেখছি আর কি। এগুলো ফিগার দিয়ে দিয়েও দেখছি। এটাই মোটামুটি আমাদের চ্যাপ্টার 5 এর সিলেবাস। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু চ্যাপ্টার 5 অলরেডি শেষ হয়ে গেল। তাহলে আজকে আমরা আরেকটা শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 6। বুঝছো? এখন জি, আমি Okay, ma'am. চ্যাপ্টার 6 এ গেছি। এটা কি তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার 6 জি ম্যাম। প্রেজেন্ট? হ্যাঁ এই যে দেখা যায়। ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, হ্যাঁ হ্যাঁ ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, এটা খুবই একটা ভালো একটা দামি একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি ভালো কোশ্চেন আছে, আর এটা থেকে শেখারও অনেক কিছু আছে। আচ্ছা চ্যাপ্টার 6 এ আমি জাস্ট ওভারভিউ দিব, ডিপলি আগামী দিন দেখবো আর কি। আচ্ছা এখানে আচ্ছা দেখো, আমরা চ্যাপ্টার 6টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ডাটা কমিউনিকেশনের জন্য। আমাদের চ্যাপ্টার 6 এর নাম হচ্ছে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন। মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা, কারণ হচ্ছে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের সবচাইতে বাধা হচ্ছে কি জানো, ব্যান্ডউইথ। কারণ আমাদের ব্যান্ডউইথের পরিমাণ মানে খুবই কম, লিমিটেড ব্যান্ডউইথ। তার এত লিমিটেড ব্যান্ডউইথের মধ্যে আমরা যদি ব্যান্ডউইথ যদি নষ্ট করে ফেলি তাহলে তো আমাদের আরো লস হবে। এই জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের যতটুকু ব্যান্ডউইথ আছে পুরো ব্যান্ডউইথটাকে আমরা যাতে ইউটিলাইজ করতে পারি, কাজে লাগাইতে পারি, যাতে কোনো ব্যান্ডউইথ আমরা নষ্ট না করি ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে। এটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ ইউটিলাইজেশন। ঠিক আছে? এখন আমরা যদি ব্যান্ডউইথকে ইউটিলাইজেশন করতে চাই, সঠিকভাবে ইউটিলাইজেশন করতে চাই, তাহলে আমাদের 2টা টেকনিক আছে, একটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং আর একটা হচ্ছে স্পেকট্রাম স্প্রেডিং। ঠিক আছে? একটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং আর একটা হচ্ছে স্পেকট্রাম স্প্রেডিং। মানে এই 2টা টেকনিক ইউজ করে আমরা যদি ডাটাটা ট্রান্সমিট করি তাহলে আমাদের ব্যান্ডউইথটা নষ্ট হবে না, মানে যতটুকু ব্যান্ডউইথ আছে আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারবো। তাহলে এই চ্যাপ্টারটা পড়ার মেন উদ্দেশ্যটা তো বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। হুম। হ্যাঁ ম্যাম বুঝতে এখন পারছি। এখন আমরা প্রথমে যাবো মাল্টিপ্লেক্সিং, যে মাল্টিপ্লেক্সিংটা কি, কিভাবে মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে আমরা ডাটাটাকে পাস করব। এখন দেখবো এটা হচ্ছে স্লাইড আছে, কিন্তু স্লাইডে ঠিকঠাক মতো দেওয়া নাই, মানে ভেঙে ভেঙে দেওয়া, ভালো মতো বোঝা যায় না। বই হচ্ছে ডিটেলস আছে, এখান থেকে যেগুলো মাল্টিপ্লেক্সার ওই যে ডিএলই তে পড়ছিলাম ওইটা। হ্যাঁ হ্যাঁ অনেকটা ওরকমই। মার্কস। দেখো এখানে মাল্টিপ্লেক্সিং এর একটা ডেফিনেশন আছে, এটা একটু করে দিলে ভালো হতো, কি জানো, কালার করে দিলে। দেখি কালার করার অপশনটা কোথায়, এটা? এটাই তো ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে পেয়েছি। দেখো আমাদের মাল্টিপ্লেক্সিংটা খুব ভালো মতো বুঝতে হবে, আসলে মাল্টিপ্লেক্সিংটা কি। এখন ফিগার দিয়েও বোঝায় দেবো, তার আগে ডেফিনেশনটা বলো। দেখো এখানে বলছে মাল্টিপ্লেক্সিং ইজ দ্য সেট অফ টেকনিক। মাল্টিপ্লেক্সিং একটা অনেকগুলো টেকনিক যেখানে কি করা হয়, দ্যাট অ্যালাউস simultaneous transmission of multiple signal across a single data link.
মানে মাল্টিপ্লেক্সিংটা মেইনলি যেটা করা হয়, আমরা অনেকগুলো ডাটাকে আলাদা আলাদা ভাবে না পাঠায় একসাথে করে একটা লিঙ্কের মধ্যে দিয়ে পাঠাই দিব। এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং টেকনিক। ধরো আমি তোমাদেরকে ফিগার একটা দেখাচ্ছি। দেখো একটা মাল্টিপ্লেক্সিং এর খুব সুন্দর একটা ফিগার আছে। এখানে আমাদের কতগুলো চ্যানেল আছে দেখো, এই 1 নাম্বার চ্যানেল, 2 নাম্বার চ্যানেল, এরকম আমাদের n সংখ্যক চ্যানেল আছে। এখন প্রত্যেকটা চ্যানেল যদি ডাটা পাঠাইতে চায় তাহলে তার জন্য আলাদা আলাদা কি লাগবে, লিংক লাগবে। যেমন 1 নাম্বার চ্যানেলের জন্য একটা লিংক, 2 নাম্বার চ্যানেলের জন্য আরেকটা লিংক, এরকম n সংখ্যক চ্যানেলে। বুঝতে পারছি না ম্যাম, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ম্যাম কিন্তু স্লাইডটা দেখতে পাচ্ছি না। এই স্লাইড দেখতে পাচ্ছ না কেউ? দেখতে পাচ্ছি ম্যাম। ম্যাডাম পাচ্ছি। যাচ্ছে ম্যাম দেখা। তাহলে কেউ দেখতে পাও কেউ পাও না, তাহলে তো সমস্যা। দেখো পাচ্ছ কিনা? না ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে বাট দেখা যাচ্ছে না। কিন্তু অন্যরা তো পাচ্ছে। তোমার নেট সমস্যা। নেট কেটে প্রবলেম দিয়ে এর আবার কারণে জয়েন কর। নিজুম কেটে দিয়ে আবার জয়েন কর। আমরা যদি চ্যাপ্টার 7 যেটা আছে সেটা হচ্ছে বোঝার কিছু না, ওটা হচ্ছে মুখস্থ জিনিস। ওটা ট্রান্সমিশন মিডিয়া, যেমন কোএক্সিয়াল কেবল, তারপর হচ্ছে ফাইবার অপটিক্স কেবল, মানে বিভিন্ন কেবল যার মধ্যে দিয়ে আমরা ডাটা গুলো পাস করি, ওগুলোর ডিসক্রিপশন করা। ওগুলো তোমাদেরকে দিয়ে দিব, কোনগুলো কোনগুলো পড়বা, ওইগুলোর সুবিধা অসুবিধা এগুলো মুখস্থ, ওগুলো তোমরা মুখস্থ করে নিতে পারবে। তাহলে চ্যাপ্টার 6টা পড়া ভালো মতো হয়ে গেলে 7টা তোমরাই পড়ে নিতে পারবে, বুঝছো? আর চ্যাপ্টার 8 তোমাদের একটু দেখাই দিব, আর চ্যাপ্টার 10 যেটা, ওটা একটু বোঝার বিষয় আছে, ইরর ডিটেকশন কারেকশন করলে মোটামুটি আমাদের ফাইনালের সিলেবাস এই পর্যন্তই। ম্যাম হচ্ছে না ম্যাম, হুম, হচ্ছে না ম্যাম। একটা প্রেজেন্টিং আছে, প্রেজেন্টিং এ ঢোক। দেখবো আমার ওখানে কিন্তু 2টা আইডি দেখা আরে হ্যাঁ, একটা নিচে একটা ম্যামের আইডি আছে, নিচের আইডিটাতে ওখানে পিন করে দিলে দেখতে পাবি। একটা দিয়ে আমি কথা শোনা যাবে আর একটা দিয়ে আমি প্রেজেন্ট করবো, ওই জন্য প্রেজেন্টিং এর ওটাতে তোমরা ক্লিক করবা আর কি। ম্যাম একটা শো করতে পারো আপনার, একটা দেখাচ্ছে না আবার, যেটাতে ভয়েস আসতেছে সেটা। তাহলে তুমি ভয়েস একদম ক্লিক করা এই জন্য। একদম নিচে আছে। একদম নিচে ম্যামের আরেকটা আছে দেখো। একটাতেও দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন আসছে। আচ্ছা আসছে না? হ্যাঁ ম্যাম আসছে। হুম। আচ্ছা দেখো, মাল্টিপ্লেক্সিং এ যেটা বলছিলাম, যেখানে দেখো আমাদের n সংখ্যক ডাটা চ্যানেল আছে, n সংখ্যক ডাটা চ্যানেল, এরা কি করবে, ডাটাগুলোকে ট্রান্সমিট করবে। এখন আমরা n সংখ্যক ডাটা চ্যানেলকে যদি আমরা হচ্ছে ডাটা ট্রান্সমিট করতে চাই, তাহলে আমাদের n সংখ্যক লিংক লাগবে। হ্যাঁ, কিন্তু এখানে মাল্টিপ্লেক্সিং এ যেটা করা হয়, ওরা করে কি, আমরা অনেকগুলো ডাটা চ্যানেলকে একটা লিংকের মধ্যে দিয়ে পাস করাইতে পারি। এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং, যে অনেকগুলো ডাটা চ্যানেলকে আমরা একটা লিংকের মধ্যে দিয়ে পাস করাইতে পারি। এখন এটা কি জন্য করা হয়, ধরো আমাদের এখানে যে লিংকটা আছে, এই লিংকটা হচ্ছে ব্যান্ডউইথ ধরো 500 কিলোহার্টজ। এখন আমাদের যে প্রথম চ্যানেল, এ যদি এই লিংকের মধ্যে দিয়ে শুধু একটা চ্যানেল ডাটা পাঠায়, ধরো এর হচ্ছে ব্যান্ডউইথ লাগবে হচ্ছে 200 কিলোহার্টজ, আর এটা আমাদের টোটাল ব্যান্ডউইথ দেওয়া আছে কত, 500 কিলোহার্টজ। তাহলে এ যদি এর মধ্যে ডাটাটা পাঠায় 200 কিলোহার্টজ, তাহলে আমাদের আমাদের কিন্তু পরবর্তী 300 কিলোহার্টজ ব্যান্ডউইথ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই নষ্টটা যাতে না হয়, এই জন্য আমরা অনেকগুলো ব্যান্ডউইথকে একসাথে করে এখানে পাঠাই। ধরো আমাদের এখানে আমরা, এটা হচ্ছে যে লিঙ্কটা দেওয়া আছে, এটা ব্যান্ডউইথ হচ্ছে 500, আমাদের 5টা চ্যানেল, প্রত্যেকটা যদি 100 করে যদি হয় ব্যান্ডউইথ হয়, তাহলে ওদের লাগবে কতগুলো, 500টা। আর এই 5টা চ্যানেলকে যদি আমি একসাথে করে পাঠাই, তাহলে কিন্তু আমাদের ব্যান্ডউইথটা নষ্ট হবে না। ঠিক আছে, এই জন্যই আমাদের মাল্টিপ্লেক্সিংটা করা হয়, যাতে ব্যান্ডউইথটা নষ্ট না হয়। দেখো মানে হচ্ছে কি, দেখো এখানে আমাদের ডেফিনেশনে বলাই আছে,
যে মাল্টিপ্লেক্সিং ইজ দ্য সেট অফ টেকনিক দ্যাট অ্যালাউজ সাইমালটেনিয়াস ট্রান্সমিশন অফ মাল্টিপল সিগন্যাল, মানে অনেক একটা একটা করে সিগন্যাল না পাঠায় আমরা মাল্টিপল সিগন্যালকে একটা সিঙ্গেল লিংকের মধ্যে দিয়ে পাঠাবো, এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। এখন এই সিঙ্গেল লিংকের মধ্যে দিয়ে পাঠাবো কেন, তারও তো একটা কারণ বললাম। ধরো এখানে আমাদের n সংখ্যক লাইন আছে, n সংখ্যক চ্যানেল আছে, আমরা যদি চাই যে একটা একটা করে পাঠাবো, ধরো এই একটা চ্যানেলকে এই ব্যান্ডউইথের মধ্যে দিয়ে পাঠাবো, আমাদের ব্যান্ডউইথ ধরো 500 হচ্ছে কিলো হার্টজ। আর এই প্রথম চ্যানেলটার জন্য আমাদের লাগবে কত, তাহলে মাত্র লাগবে হচ্ছে 100 কিলো হার্টজ, কিন্তু বাদ বাকি 400 কিলো হার্টজ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা চাই যে আমাদের আরো যদি চ্যানেল থাকে সেগুলো এর মধ্যে দিয়ে পাস করে দিই, যাতে আমাদের ব্যান্ডউইথটা নষ্ট না হয়। এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং এর মেইন টেকনিকটা। এখন দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা? হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। ধরো একটা বাসে সিট আছে কতগুলো জানো, একটা বাসে 40টা সিট আছে। ধরো সেটা কুষ্টিয়া থেকে পাবনা যাবে। এখন বাসের হচ্ছে খরচটা ডিপেন্ড করে কিসের উপর বলো তো, কতটুকু তেল খরচ হলো। এখন ওই বাসে তুমি যদি 40টা সিট আছে, এখন 40 জন যাত্রী নিয়ে গেলেও তার যে পরিমাণ তেল খরচ হবে, 10 জন যাত্রী নিয়ে গেলেও তার কিন্তু একই পরিমাণ তেলই খরচ হবে, তাই না? যদি কুষ্টিয়া থেকে সে ঢাকা যায়, 10 জন যাত্রী নিয়ে গেলেও তার একই তেল খরচ হবে, তো 40 জন যাত্রী নিয়ে গেলেও তার একই পরিমাণ তেল খরচ হবে। কিন্তু সে যদি 40 জন যাত্রী নিয়ে যায়, তাহলে তার লাভটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না? তার কিন্তু কোনো জায়গা নষ্ট হচ্ছে না বাসের সিটে। এখানে ব্যান্ডউইথের ক্ষেত্রেও তাই, মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রেও তাই। আমরা যদি একটা করে পুরা হচ্ছে লিঙ্কের মধ্যে পাস করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক এই লিঙ্কের জায়গা নষ্ট হচ্ছে। কিন্তু আমরা যদি অনেকগুলো একসাথে করে পাঠাই, তাহলে এই জায়গাগুলো ব্যান্ডউইথের জায়গাগুলো আমাদের নষ্ট হয় না। এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তার মানে দেখো এখানে আমাদের কি করছে, আমরা n সংখ্যক চ্যানেলকে মাল্টিপ্লেক্সারে দিচ্ছি। মাল্টিপ্লেক্সারের কাজই হচ্ছে এগুলোকে কম্বাইন করে এই লিঙ্কের মধ্যে দিয়ে পাঠায়। আবার ডিমাল্টিপ্লেক্সার কি করে, সেগুলোকে আবার আলাদা আলাদা চ্যানেলে ভাগ করে দেয়। তার মানে এখানে আমরা লিঙ্ক একটা ইউজ করছি, কিন্তু n সংখ্যক চ্যানেল বা n সংখ্যক ডাটা আমরা পাস করছি। এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। অনেক সময় পরীক্ষায় আসে মাল্টিপ্লেক্সিং কি, মাল্টিপ্লেক্সিংটা ডাটা কমিউনিকেশনে কেন দরকার হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন দরকার, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যান্ডউইথটা যাতে নষ্ট না হয়, রিসোর্সটা যাতে নষ্ট না হয়, আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি ব্যান্ডউইথে। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এখন আমাদের এই মাল্টিপ্লেক্সিং এরও কিন্তু টেকনিক আছে বিভিন্ন। মাল্টিপ্লেক্সিং এর আমাদের মেইনলি 3টা টেকনিক আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে তোমার টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তার মধ্যে প্রথম যে দুইটা টেকনিক, সেই দুটা হচ্ছে অ্যানালগ টেকনিক, আর টাইম ডিভিশনটা এটা হচ্ছে ডিজিটাল টেকনিক। কারণ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা সবসময় ডিসক্রিট ডাটা নিয়ে কাজ করে, আর এই দুটা হচ্ছে অ্যানালগ ডাটা নিয়ে কাজ করে। এই জন্য হ্যালো হ্যালো, জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমাদের মাল্টিপ্লেক্সিং এর কিন্তু 3টা টেকনিক আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে তোমার হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখন এর আগেই বললাম যে প্রথম দুইটা যে টেকনিক, সেই দুটো হচ্ছে অ্যানালগ, আর টাইম ডিভিশনটা হচ্ছে তোমার হচ্ছে ডিজিটাল। এখন আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আজকে মোটামুটি এই জিনিসটা দেখায় শেষ করবো। তারপরে নেক্সট, হ্যাঁ আজকে আর দেখবে না? না ম্যাম, আজকে আর থাক ম্যাম। আচ্ছা, তাহলে নেক্সট দিন মাল্টিপ্লেক্সিংটা তাহলে আমি শেষ করে দিব আর কি। আচ্ছা, আমার ইভিনিং এর স্টুডেন্টরা কি দেখতে পাচ্ছ? তোমরা আসো? জি ম্যাম, দেখা যাচ্ছে। তোমরা আপনি বুঝতে পারছো? জি ম্যাম, তোমরা কি আর পড়বা? ডে স্টুডেন্টরা তো আর পড়তে যাচ্ছে না। না ম্যাম, এই পর্যন্তই থাকা আপাতত। আচ্ছা, পড়াতে যতটুকু পড়ালাম এতটুকু তোমরা কাভার করে ফেলো, বুঝছো? বুঝতে তো পারছো, এখন বই দেখে পড়লে মোটামুটি হয়ে যাবে। তারপর ক্লাস আমি রিভিউ দিয়ে দিব, বুঝছো? দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ, পিডিএফ আমি চ্যাপ্টার 5 6 আপলোড করেছি আজকে। ম্যাম আচ্ছা একটু সময় করে একটু রিভিউ দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি তাহলে নেক্সট দিন 3টা টেকনিক শেষ করে ম্যাথটা রিভিউ দিয়ে দিব আর কি। হ্যাঁ আচ্ছা, একটু রিভিউ দিয়ে দিন। আচ্ছা ম্যাম কালকে থেকে রোজা শুরু করব, রোজা থেকে। হ্যাঁ, কালকে হ্যালো থেকে রোজা শুরু ম্যাম।
হ্যাঁ, তোমাদের কি 11টার সময় সমস্যা হবে রোজা শুরু হলে? না ম্যাম, হবে না সমস্যা। তাহলে তো এই টাইমটাই ধরো ভালো না, না। মোটামুটি। সকালেই ভালো আছে। হ্যাঁ, 11টার সময় ভালো আছে মোটামুটি, আমরা 1 ঘন্টা বসলেই আমাদের হয়ে যায় আর কি। জি ম্যাম, 11টার সময় বেটার ম্যাম। হ্যাঁ, তাহলে শোনো, নেক্সট দিন থেকে এই টাইমে সবাই বসে পড়বা আর কি। আমি ইউআরএল ফেসবুকে দিয়ে দিব, বুঝছো? জি ম্যাম। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আজকে তাহলে এগুলো আগে করতে থাকো তাহলে। Okay. আচ্ছা আমি তাহলে রাখি, হ্যাঁ, ভালো থাকো। নমস্কার ম্যাম। আচ্ছা, আচ্ছা ম্যাম, ভালো থাকবেন। নমস্কার। আচ্ছা, আদিত্য কি ছিল? সমস্যাটা কি? ফুয়াদ, তোর বাজান? তুমি যখন বলো। জয়েনে ক্লিক করবা, প্রেজেন্টিং এ ক্লিক করবা না, ঠিক আছে? তুমি কথা বুঝতে পেরেছো? তোমরা কি করো? কিছুক্ষণ ওয়েট করবা, এখানে ম্যাম নেট তুমি বাজে প্রেজেন্টিং এ ক্লিক করতে, তুমি আজকে জয়েনে ক্লিক করো। So, যে তেলের জন্য একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছে বিশ্ব, সেই তেলই এখন মিলছে অনেকটা বিনে পয়সায়। এমনকি প্রণোদনা দেওয়ার পরও তেল কিনতে চাচ্ছেন না কেউই। বিশ্লেষকদের শঙ্কা, আরও 3 থেকে 4 মাস আন্তর্জাতিক বাজারে বজায় থাকবে নজিরবিহীন এই মন্দাভাব। মহামারী পরিস্থিতির উন্নতি না হলে আরও দীর্ঘ হবে দুঃসময়। এতে ভয়াবহ সংকটে পড়বে তেল নির্ভর অর্থনীতির দেশগুলো। গভীর সাগর কিংবা মরুভূমি, অবস্থান যেখানেই হোক, তেলকূপ মানেই দিনরাত কর্মচাঞ্চল্য। পাইপলাইনে অবিরাম মাটির নিচ থেকে উঠে আসে তেল, পেট্রোডলারে ফুলে ফেপে ওঠে তেল সমৃদ্ধ দেশগুলোর অর্থনীতি। পরম আরাধ্য এ প্রাকৃতিক সম্পদই হঠাৎ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উৎপাদকদের। করোনা সতর্কতায় লকডাউনের মধ্যে এখন স্থবিরতা বিশ্বের সবকিছুতেই। তাতেই তলানিতে নেমেছে জ্বালানি তেলের চাহিদা। পরিসংখ্যান বলছে গেল বছরের তুলনায় তেলের চাহিদা কমেছে 30% বা 3 কোটি ব্যারেল। কিন্তু প্রতিদিন 10 কোটি ব্যারেল তেল উত্তোলন করেই চলেছে খনি মালিকরা। বিক্রি না হয় তেল জমা হচ্ছে ট্যাঙ্কারে, কিন্তু সেখানেও আর জায়গা নেই। যে কোনো মূল্যে মজুদ কমানোর তাড়না থেকে মূল্যহীন হয়ে পড়েছে অপরিশোধিত তেল। চাহিদা যোগানের তারতম্য ছাপিয়ে এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অবকাঠামো। তেলের মজুদ রাখার সক্ষমতা শেষ সীমায় পৌঁছে গেছে। আগামী কয়েক মাসও তেলের দাম নির্ধারণে ভূমিকা রাখবে মজুদের সক্ষমতার বিষয়টি। ক্রেতা বিক্রেতা সব মিলিয়ে বিশ্বে 680 কোটি ব্যারেল তেল মজুদ রাখার সক্ষমতা আছে। জ্বালানি ব্যবহার কমে যাওয়ায় যার বেশিরভাগই ভর্তি, এমনকি সাগরে ট্যাঙ্কার ভাড়া করে রাখতে হচ্ছে তেল। ফলে কয়েক দশকের মধ্যে দাম সর্বনিম্ন হলেও ক্রেতা নেই। এ অবস্থায় খুব শীঘ্রই তেলের দাম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছে না বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যদি মে বা জুনের মধ্যে লকডাউন পুরোপুরি তুলে দেয়, তাহলেও তেলের দাম স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। যদি খুব ইতিবাচক চিন্তাও করি, জুলাই বা আগস্টে প্রতি ব্যারেল তেলের দাম পাওয়া যাবে $30 থেকে $32। এতে উৎপাদন খরচও উঠবে না। তেল খনির চরিত্র আরও জটিল করেছে পরিস্থিতি। একবার উত্তোলন শুরুর পর আর চাপ বন্ধ রাখার সুযোগ নেই পাইপলাইনে। শুধু বন্ধ নয়, উৎপাদন কমাতে গেলেও ঝুঁকি আছে $100 কোটি তৈরি তেলকূপ নষ্ট হওয়ার। অন্য অনেক পণ্যের মতো তেল কোথাও ফেলে দেওয়ারও সুযোগ নেই, যে কারণে ক্রেতাকে ভর্তুকি দিয়ে হলেও তেল সরবরাহ করতে রাজি উৎপাদকরা।
তেলের দাম এভাবে পড়ে যাওয়াটা ভেনেজুয়েলার মতো তেল নির্ভর দেশগুলোর জন্য দুঃসংবাদ। হয়তো চাহিদার ধস সাময়িক, তবে লম্বা সময় ধরে অচলাবস্থা চললে অনেক দেশেরই চাপ সামলানো ধস। চিন্তাও হলো তেলে জুলাই বা খরচও উঠবে না। শুরুর পর আর চাল খনির চরিত্র আরো জটিল করেছে পরিস্থিতি। একবার উত্তোলন শুরুর পর আর চাপ বন্ধ রাখার সুযোগ নেই পাইপলাইনে। শুধু বন্ধ নয়, উৎপাদন কমাতে গেলেও ঝুঁকি আছে শত কোটি ডলারের তৈরি তেলকূপ নষ্ট হওয়ার। অন্য অনেক পণ্যের মতো তেল কোথাও ফেলে দেওয়ারও সুযোগ নেই, যে কারণে ক্রেতাকে ভর্তুকি দিয়ে হলেও তেল সরবরাহ করতে রাজি উৎপাদকরা। তেলের দাম এভাবে পড়ে যাওয়াটা ভেনেজুয়েলার মতো তেল নির্ভর দেশগুলোর জন্য দুঃসংবাদ। হয়তো চাহিদার ধস সাময়িক, তবে লম্বা সময় ধরে অচলাবস্থা চললে অনেক দেশেরই চাপ সামলানোর ক্ষমতা নেই। এ অবস্থায় করণীয় ঠিক করতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। 1 মে থেকে তেল উত্তোলন প্রায় 1 কোটি ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক। কেউ আবার জোর দিচ্ছে মজুদের সক্ষমতা বাড়ানোর উপর। তবে লকডাউন দীর্ঘমেয়াদী হলে উৎপাদন বন্ধ করা ছাড়া যে বিকল্প থাকবে না, সে সতর্কতাও দিয়ে রেখেছেন বিশ্লেষকরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। তো বন্ধুগণ, এর আগের পর্বে